করবে হেড হাউসে গিয়ে। ঘটনা সত্য জাফর ভাই। হ্যাঁ, আমি কিছু লোকেরা জানি না আমার যে পরিমাণ জ্বালান এই জন্ম থেকে জ্বালাইতেছে, তো এটার একটা রিমুনারেশন আছে না আমার? হ্যাঁ, আসেন। এটা রেকর্ডিং নিচ্ছেন আরুদ ভাই? ভাই জি, ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আসলে যেহেতু ঘটনাটা ঘটেই গেল, অভিনন্দন, কাজ শুরু করে দিয়েছেন আপনারা। তো শুরুতেই আমরা একটু যদি গ্লাভ কসমসের ব্যাপারে জানতে চাই, রাশিয়ার সরকারি একটি প্রতিষ্ঠান। বেশ কিছু তথ্য আছে এই প্রতিষ্ঠানের ব্যাপারে, যে এরা বেশ কয়েকবার স্যাংশন বা নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল আমেরিকার। তো তার প্রেক্ষিতে আসলে তাদের সাথে বাংলাদেশ কিভাবে কাজ করবে আগামীতে, এই বিষয়টা কি যদি একটু ক্লিয়ার করতেন শুরুতেই। আচ্ছা, প্রথম আমরা বিষয়টা খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে এই পৃথিবীতে যে বড় বড় মহাজনদের লড়াই, এই লড়াই আজকে থেকে শুরু হয় নাই, এবং এইরকম স্যাংশন এই শব্দটার সাথে আমরা নতুন করে পরিচিত হইনি, দীর্ঘদিন যাবৎ এর সাথে যুক্ত আছি। এবং এর নাটের গুরু প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের পছন্দ হয় না, যাকে পছন্দ হয় না, এইরকম কর্মকাণ্ড করেই থাকে। বাংলাদেশও তো এরকম নিষেধাজ্ঞার মধ্যে তো আছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সরকার যে বিষয়টি বিবেচনা করে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি যে প্রযুক্তিটা গ্রহণ করব, এই প্রযুক্তিটার ক্ষেত্রে আমি কার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ বিষয়টা আমি পেতে পারি, তার কাছ থেকে সর্বোচ্চ সহায়তাটা যেন পেতে পারি, এবং এই ক্ষেত্রে আমার টাইম ফ্রেম আছে তার মধ্যেও যাতে পেতে পারি। আমরা কিন্তু সারা দুনিয়ার এমন মানে স্যাটেলাইট বানায় এমন কেউ নাই, কোনো দেশ নাই বা কোম্পানি নেই যারা আমাদের সাথে যোগাযোগ করে নেই। আমরা সামগ্রিক পরিস্থিতি পুরাটা বিবেচনা করার পরে আমরা কিন্তু রাশিয়াকে বাছাই করছি, এবং রাশিয়াকে বাছাই করার পরে রাশিয়া তো আমেরিকান মানে মতো না, রাশিয়া তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দিয়েই তাদের কাজকর্ম করে থাকে। এই ঘটনা ঘটতো যদি আমি ইভেন চায়নাতে যেতাম, চায়নাতে তাও ব্যক্তি মালিকানাধীন বিষয়গুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়, বা একদম সরকারি মালিকানাই সবকিছু চলে না। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে তো ব্যতিক্রম, এবং যে কোম্পানিটার কথা আপনি বললেন, এই কোম্পানিটা আমাদের কাছে বিবেচিত হয়েছে যে স্পেস টেকনোলজিতে আমরা যেই জায়গাটায় যেতে চাই সেই জায়গাটায় কিন্তু তারা অসাধারণভাবে দক্ষ। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, সেটি হচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক জন্মের সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়টা আমাদের অস্বীকার করার উপায় নাই। আমরা জন্মের সময় সপ্তম নববর্ষের চ্যালেঞ্জের মধ্যে পড়ছিলাম, আমরা জাতিসংঘের চ্যালেঞ্জের মধ্যে পড়ছিলাম, এবং সেই সময়কালে আমার বন্ধু হিসেবে যে দেশ থাকছে, এই দেশকে কেউ কোনো কারণে যদি আপনার স্যাংশন দিয়ে দেয়, তার জন্য তো আমি তার প্রযুক্তি গ্রহণ করতে কখনো পেছনে থাকবো না। আমরা আমরা এটাকে এমওসি বলছি, তার মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতা চুক্তি। সহযোগিতাটা মানে হচ্ছে ইটস এ বিগিনিং। হ্যাঁ,
আমি নিঃসন্দেহে আমাদের জন্য এটি এটি প্রত্যাশিত সময় যে এই সরকারের মেয়াদকাল অর্থাৎ 2023-এর ডিসেম্বর মাসের ভিতরে আমরা যেন এটাকে উৎক্ষেপণ করতে পারি। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করাটা এটি কিন্তু আমাদের জন্য একটা দারুণ চ্যালেঞ্জের বিষয়। এবং আমি এইটুকু বলতে পারবো যে যখন এই ইশতেহার প্রণীত হয়, এই ইশতেহার থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোর প্রেক্ষিতেই আমরা কিন্তু সেই প্রস্তুতিটা গ্রহণ করেছি যে আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হবে। তিনটা বড় চ্যালেঞ্জের কথা যেগুলো তুমি বললে, এবং আমরা স্যাটেলাইটের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের মাননীয় উপদেষ্টা সচিবালয়ের জয়, তিনি আমাদেরকে একদম সেই 19 সালের প্রথমে যখন আমরা শপথ নেই তখন থেকে উনি এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন। আমাদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের নিয়ম মাফিক কোনো কাজ যদি আমরা করি তাহলে তার একটা সম্ভাব্যতা জরিপ আমাদের অবশ্যই করতে হয়। আর এটা সম্পূর্ণভাবে একটা নতুন প্রযুক্তিতে যাচ্ছে। বাংলাদেশ এই ক্ষেত্রে কোনো রকমের অভিজ্ঞতা রাখে নেই অথবা অতীতে এই ধরনের কোনো কাজ করে নেই। সেই ক্ষেত্রে আমাদের এই সম্ভাব্যতা জরিপটা খুব জরুরি ছিল এবং সেইটা আমরা পিডব্লিউসি, একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি, তাদেরকে দিয়ে আমরা জরিপটা করিয়েছি এবং তারা যে জরিপ করে আমাদেরকে রিকমেন্ড করেছে এই রিকমেন্ডেশনটা নিয়ে আমার মনে আছে আমি উপদেষ্টা মহোদয়ের সাথে একদিন 8 ঘন্টার সেমিনার করছি এবং সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করে তারপরে আমরা স্থির করেছি যে আমরা এইটাতে যাব। এবং এইটা কিন্তু একটা বিষয় বলে দেই, এটা কিন্তু আরেকটা কমিউনিকেশন স্যাটেলাইট না। এবং যেহেতু কমিউনিকেশন স্যাটেলাইট না সেহেতু আমাদের জন্য অতীতের অভিজ্ঞতা কিন্তু এখানে আমার কাছে লাগে নেই। তো আমাকে সম্পূর্ণ নতুন করে পুরো জিনিসগুলো দেখতে হয়েছে, সম্ভাব্যতা যাচাইগুলো আমাকে দেখতে হয়েছে যে আমি এখানে লাভ করতে পারবো কিনা, এটা ফিজিবিলিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, আমার প্রয়োজনের সাথে সম্পর্কযুক্ত কিনা। এইটাতে কিন্তু আমরা এই ক্ষেত্রে একটা স্যাটেলাইট কিন্তু আমরা উৎক্ষেপণ করছি না, আমরা উৎক্ষেপণ করছি 5টা এবং 5টা লো অরবিটে থাকবে এবং এই স্যাটেলাইট গুলো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবে। যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে আমাদের কমিউনিকেশনটাকে আমাদের আয়ত্তের ভিতরে নিয়ে আসছে। তা না হলে তো আমার এই যে এটিএন নিউজ কে অথবা চ্যানেল 24 কে তোমার বা বিটিভি, সময় টিভি কে, তাদেরকে তো বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করে তারপরে চলতে হতো। আমরা এই জায়গাটা পূরণ করেছি। আমাদের যে জায়গাটা আরো চ্যালেঞ্জিং সেটা হচ্ছে আমাদের সমুদ্র সম্পদ আছে, বিশাল সম্পদ আছে, এই সম্পদ সম্পর্কে আমার তথ্য দরকার। আমার জন্য বড় চ্যালেঞ্জিং, তুমি জানো যে আমরা অকাল বন্যার শিকার হই, ঝড় ঝঞ্ঝার শিকার হই, এই আবহাওয়া সংক্রান্ত তথ্য আমার অন্যের কাছ থেকে ধার করে নিতে হয় এবং এই তথ্যগুলো আমি অন্যের উপর নির্ভর করে যেভাবে চলি সেটা আমার জন্য সুইটেবল না। অতএব আমরা এটাকে নিশ্চিত করেছি যাতে এই তথ্যগুলো, আবার এটা তো বোঝো আমি অন্যের কাছ থেকে ডেটা নেই মানে ডেটা তার কাছে থেকে যায়, আমার কাছে তো তোমার কপি আসে। এইটাতে ফলে কিন্তু আমি মূল ডেটার শরিক হব এবং এটি আমি এই অঞ্চলের কিন্তু তোমার যেমন ধরো আমি মনে করি যে নেপাল, ভুটান অথবা মিয়ানমার, শ্রীলঙ্কা এইসব দেশগুলো পর্যন্ত আমাদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্যগুলো নিতে পারবে। না, আমি যেমন ধরো কমিউনিকেশন স্যাটেলাইটে আমি অতি উচ্চ মাত্রায় আমি এটাকে স্থাপন করে সেটা দিয়ে সারা বিশ্বের সাথে আমি কমিউনিকেশনটা এস্টাবলিশ করেছি। আমার এই স্যাটেলাইটের জন্য আমি বিভিন্ন প্রকারের ডেটা, এবং এটা আরো স্পষ্ট করতে বলে যেমন আমার ডেটা অ্যানালাইসিস থেকে আমি ছবিগুলো নেই, হাই রেজলিউশন ছবি নিয়ে আমি এই ছবিগুলোকে অ্যানালাইসিস করে তারপরে আমি সেখান থেকে ডেটা নিয়ে তারপরে আমি কাজটা করি। অতএব এই জন্য আমরা এই স্যাটেলাইট গুলোতে এটা ইনফ্যাক্ট এটা প্রাথমিক বিষয়গুলোকে আমরা দিয়েছি, আরো ডিটেলস গুলো
ওয়ার্কআউট করা হবে, এটার ডিজাইন গুলো কমপ্লিট করা হবে, এবং এরপরে গিয়ে এটা বানানোর প্রশ্ন আছে। তো আমাদের জন্য এটা নিঃসন্দেহে এটা পৃথিবীর এখন সর্বশেষ ট্রেন্ড হচ্ছে যেটা, যে এই ধরনের আর্থ অরবিটাল স্যাটেলাইট গুলো ব্যবহার করা হয়। এবং এটি দিয়ে আমাদের প্রয়োজনটা তো ওইখানে, যে আমরা মনে করি যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নেক্সট যে এটার আরো যদি 18 বা 20 বছর আয়ু থাকে, আমাদের 40 সাল নাগাদ হয়তো আমার আরেকটা কমিউনিকেশন স্যাটেলাইট লাগবে। তো বাই দিস টাইম আমি আমার এই স্যাটেলাইট দিয়ে আমার বাকি প্রয়োজনগুলো কেন মিটাবো না? স্যার স্যার আপনি যে কথাটা বলছেন স্যার, এখানে আপনারা কোন কোন বিষয়গুলোকে বেশি জোর দিয়ে এই দ্বিতীয় স্যাটেলাইটটা আসলে উৎক্ষেপণের চিন্তা করছেন? বিশেষ করে যেহেতু আগেরটা ছিল কমিউনিকেশন, এবারেরটা আপনারা কোন কোন দিকটাকে বেশি নজর দিচ্ছেন? বিশেষ করে কি সমুদ্র নাকি হাইব্রিড হবে? এটা একটু একটু যদি স্পেসিফিক করে দিতেন স্যার। না, আমি একদম সম্পূর্ণটা আপনাকে আমি বলবো না, আমি শুধুমাত্র আপনাকে ধারণাটা দিচ্ছি। সমুদ্র নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় অগ্রাধিকার ছিল। আপনারা জানেন যে আমাদের মহীশূপানটা বাংলাদেশ ভূখণ্ড থেকে কি পরিমাণ দূরত্বে আছে এবং কি বিশাল ভূখণ্ড। আরো একটা বাংলাদেশ তো আসলে সমুদ্রে আছে। এই বাংলাদেশের মানে সমুদ্র সীমার মধ্যে যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদ তো আমরা এর তথ্য বলতে গেলে আমরা কিছুই পাই না। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দিয়ে কেবলমাত্র কিছু মনিটর করতে পারি, যেটা ধরেন জাহাজ চলাচল অথবা মাছ ধরা টরা এগুলো সম্পর্কে, কিন্তু সমুদ্রের তলদেশের তথ্যগুলো তো আমরা পাই না। তো সমুদ্রে একটা বড় প্রায়োরিটি সমুদ্র সম্পদ। আবহাওয়া হচ্ছে আমাদের বড় প্রায়োরিটি। এর সাথে সাথে আমাদের আরো যেসব জিওগ্রাফিক্যাল ডেটাগুলো দরকার, সেই ডেটাগুলো তো আমাদের প্রয়োজন হবে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যখন স্যাটেলাইট কোম্পানিতে গিয়েছিলেন, তিনি আমাদেরকে বলছিলেন যে আমাদের খুব হাই রেজলিউশনের ডেটা যদি আমাদের সীমান্ত অঞ্চলের পেতাম, তাহলে কিন্তু সেগুলো আমাদের জন্য সীমান্ত রক্ষার ক্ষেত্রেও একটা অসাধারণ সহযোগিতা করতে পারতো। এরকম ভাবে অনেকগুলো বিষয় আসবে এবং সেই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত ভাবে দিতে পারবো যখন এটার আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্যার আপনি কি এটাকে কি ধরনের স্যাটেলাইট বলতে যাচ্ছেন? মানে এটা যদি এখন বলা যাবে স্যার, না পরে বলবেন? আমরা এমনিতে এখন বলছি যে আপনি যদি একে হাইব্রিডও বলেন অথবা যদি অরবিটাল জিও স্যাটেলাইটও বলেন, এরকম নানাভাবে করতে পারবেন। আমি স্পষ্ট করে যেটা বলেছি যে হ্যাঁ, আমি 5টা স্যাটেলাইটকে একত্রিত বা সমন্বিত করে আমার যে কমিউনিকেশন স্যাটেলাইট গুলো যে উচ্চতায় থাকে সেই উচ্চতায় না রেখে ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গাতে রেখে আমরা এই স্যাটেলাইট গুলোকে ব্যবহার করব এবং জিও ফিজিক্যাল ডেটাগুলো, এই ডেটাগুলো কালেক্ট করে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে ব্যবহার করব। আমার একটা লাস্ট আর একটা কথা, সেটা 5টা স্যাটেলাইটের মধ্যে 2টা তো গেল, বাকিগুলো কি স্যার ধাপে ধাপে আসবে, তাই না? এটা নট নেসেসারিলি এক একটার জন্য 5টা সম্মিলিত ভাবে একসাথে কাজ করবে। হ্যাঁ, আমরা এইটুকু লক্ষ্য করেছি, আমাদের এখনো পর্যন্ত তো দামটা চূড়ান্ত হয়নি। আমরা অলরেডি একটা খসড়া ডিপিপি রেডি করেছি এবং খসড়া ডিপিপি রেডি করার প্রেক্ষিতে আমি আজকেও চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। উনি বলছেন যে স্যার আমরা যে এস্টিমেট করছি, আমরা এই রাশিয়ার সাথে কথা বলার প্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করতে আমাদের যে ব্যয়টা হচ্ছিল, 2 এর ক্ষেত্রেও তার কাছাকাছি ব্যয়টা হবে। আমার যে মানে আর্ট স্টেশন আমার নতুন করে করার প্রয়োজন হবে না। আমার যে আর্ট স্টেশন আছে সেখান থেকে আমি এটা ব্যবহার করতে পারবো। জব্বার ভাই, আমার একটা কোশ্চেন আছে। জব্বার ভাই কেমন আছেন? জি বলো। জব্বার ভাই, সবচেয়ে জ্বালানোর মধ্যে মনে হয় আমি 1 নাম্বার। রাত নাই দিন নাই আপনাকে সবচেয়ে বেশি জ্বালাই। তুমি একমাত্র না, আর এখানে যারা আছে
তারা না মন্ত্রী হিসেবে পাত্তা দেয়, না আগে জাফর ভাইয়ের কোনো পাত্তা দিত। জাফর ভাই আছে, ওটার জন্য সমস্যা নেই। আমি এটাই তো বলছি। সুতরাং এইখানে এরা জ্বালানেওয়ালা আজকে থেকে তো না, বুঝছো, হাফ প্যান্ট পরা থেকে। জাফর ভাই, যে যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ক্ষেত্রে আমরা দেখলাম যে তার বাণিজ্যিক যে জায়গাগুলো, আমাদের টিভি স্টেশন গুলো এবং দেশের বাইরের টিভি স্টেশন গুলো, বিভিন্ন জায়গা থেকে আমরা আয় করছি। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু 2 ক্ষেত্রে মানে এই আয়ের খাতগুলো বা জায়গাগুলো কারা হবে, বা কোন দেশ মূলত আপনারা টার্গেট করছেন, বা আমাদের দেশের কারা এই গ্রাহক হতে পারে, মানে আয়ের সোর্সটা কোত্থেকে হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমার প্রধানতম চাহিদাগুলো থাকবে আমাদের রাষ্ট্রের যারা, যেমন ধরো আবহাওয়া দপ্তর থেকে আরম্ভ করে সেনাবাহিনী পর্যন্ত, এমন কেউ নাই সমুদ্র সীমানীয় যারা কাজ করে তারা সহ আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ সংস্থা আছে যারা এই ডেটা বিদেশ থেকে কিনে অথবা বিদেশ থেকে আনে এবং তাও কমপ্লিট পায় না, যা প্রয়োজন সেটা পায় না, এটা এই স্যাটেলাইট থেকে পাবে। এর বাইরে আমি যেটা বললাম যে আমরা যেই সেবাটা বাংলাদেশের জন্য দিতে পারবো, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য সেই সেবাটা দিতে পারবো। ফলে আমার এটা কেবলমাত্র দেশের ভিতরেই সীমিত থাকবে এটা না, কিন্তু আমি ওই যে কমিউনিকেশন স্যাটেলাইটের মতন এত বিস্তৃত এরিয়া নিয়ে কিন্তু আমি যাব না। তা আমার প্রধানতম যে উদ্দেশ্যটা সেটি হচ্ছে যে আমার এইখান থেকে আমি এই তথ্যগুলো কিনতে গিয়ে যে পয়সাগুলো খরচ করি, এটার যে রিপ্লেসমেন্ট হবে সেটি আমার জন্য একটা বিরাট অর্জন হিসেবে আমরা দেখতে পাই। কারণ আমার রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন করাটাকে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয় হবে। এবং আমি লাস্ট যে রিপোর্টটা দেখেছি সেটা পিডব্লিউসি দিয়েছে যে আমরা যে কনফিগারেশন নিয়ে এখন স্যাটেলাইট গুলো করছি, ওরা তো আর তখন বুঝে নাই আমরা রাশিয়া দিয়ে করব না কাকে দিয়ে করব, ওরা কিন্তু এটাকে সর্বোচ্চ লাভজনক একটা প্রকল্প হিসেবে আমাদের কাছে তুলে ধরেছে। ফলে আমি মনে করি যে আমরা এটাকে কেবলমাত্র আমাদের পুঁজি নিয়ে আসা না, একটা লাভজনক স্যাটেলাইট হিসেবে এটা কাজ করবে। জাফর ভাই আরেকটা এইটা আমি খালি একটু অ্যাড করতে চাই, মানে প্রশ্নের সাথে আমি একটু খালি আর একটু যুক্ত করে জানতে চাই আর কি। আপনি যেটা বললেন যে আমাদের মূলত এটার যে সোর্সিংটা মানে অর্থনৈতিক যে ইয়েটা সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় সংস্থাগুলো, সেটা দিয়ে আসলে কি আমরা এই স্যাটেলাইটটা এবার অর্থনৈতিক ভাবে মানে অর্থাৎ বাণিজ্যিক ভাবে যে রাষ্ট্রীয় সক্ষমতাটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটাই কি? না না না, প্রথমত হচ্ছে যে আমি যেটাই করি না কেন আমার রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পদশালী হওয়াটা এটা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমার জাস্ট একটা জায়গাতেই ধরো আমার সমুদ্র সীমার মধ্যে যেটুকু আছে সেই জায়গাটার তথ্য যদি আমার কাছে থাকে তাহলে আমি কি পরিমাণ পরিকল্পনা করতে পারবো এবং সেখান থেকে যে রিসোর্সেস গুলো আমি কাজে লাগাতে পারবো আমাদের জাতীয় জীবনে, এর মূল্য তো প্র্যাকটিক্যালি আমি এখনো যাচাই বাছাই করে বলতেই পারবো না। অতএব আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি যে আমার অক্ষমতার জায়গাটাকে সক্ষমতার জায়গায় রূপান্তর করা। জাফর ভাই আমি যেটা বলছিলাম ওই মাঝখান থেকে সেটা হচ্ছে আমরা একের ক্ষেত্রেও দেখেছি যে একটা সময় টার্গেট নিয়েছিলেন, মানে 5 বছর বা 13 বছর 14 বছরের মধ্যে এটা লাভজনক হয়ে উঠবে বা আমরা খরচ তুলে ফেলতে পারবো। অলরেডি বঙ্গবন্ধু স্যাটেলাইট আয় করা শুরু করছে এবং খুবই ভালো করছে। তো সেক্ষেত্রে 2 এর ক্ষেত্রে টার্গেটটা কতখানি, মানে কত বছরের মধ্যে আমরা এটা ব্রেক ইভেনে চলে আসতে পারবো, অথবা কিরকম সময় ঠিক করেছেন? আমি এই মুহূর্তে তোমাকে টাইম ফ্রেমটা বলতে পারবো না। আমার পিডব্লিউসি রিপোর্টে স্পষ্ট করে ওটা দিয়ে দেওয়া আছে। ওরা আমাদেরকে একদম কনভিন্স করতে পেরেছে যে ইয়েস আমার খুব বেশি দিন লাগবে না এটা আমার পুঁজি তুলে নিয়ে আসা এবং লাভজনক করার ক্ষেত্রে। ইভেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর আগে আমরা এটা করতে পারবো সেই নিশ্চয়তাটা ওরা দিয়েছে। থ্যাংক ইউ ভাই। ভাই আমি একটা সম্পূরক প্রশ্ন আলামিন ভাইয়ের সাথে ওটার সাথে এর ক্ষেত্রে যেটা আসলে হয়েছে যে এখন পর্যন্ত জানুয়ারির তথ্য যেটি আছে 40% সক্ষমতা বিক্রি করা সম্ভব হয়েছে এবং সেটা শুধুমাত্র দেশের বাজারে, কিন্তু এটি আসলে বাইরে বিক্রি করার জন্য সরকার রাশিয়ার স্পুটনিকের সাথে একটি চুক্তি ছিল।
যে তারা সক্ষমতা বিক্রির জন্য 14টি দেশে আন্তঃসমন্বয় চুক্তি তারা করবে বলেছিল, কিন্তু তাদের চুক্তি আছে মাত্র 6টি দেশের সাথে, 8টি দেশের সাথে তার চুক্তি নেই। সেক্ষেত্রে আসলে বাকি 60% সক্ষমতা স্যাটেলাইট 1 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর কি হবে আসলে ভবিষ্যতে? আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটির ক্ষেত্রে বাস্তবতা সেটি হচ্ছে যে আমাদের প্রাথমিক যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা এবং মার্কেটটা ছিল যে আমরা আমাদের নিজস্ব যে কমিউনিকেশনের পার্টটা আছে এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা করব, সেটা আমরা করেছি। এরপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে যে আমার কাভারেজ এরিয়া যেটুকু আছে সেই কাভারেজ এরিয়াতে আমরা ওইটুকু দিতে পারি কিনা। আমার যে সক্ষমতা আছে, আমি নিজে এর সাথে মানে স্যাটেলাইট কোম্পানির সাথে বসে আলাপ করে দেখেছি যে আমরা কেবলমাত্র বাংলাদেশের একটা সেক্টরের এই প্রয়োজনটাকে অ্যাড্রেস করেছি। যেমন আমার এখন বিপুল পরিমাণ চর দ্বীপ হাওর এলাকা আছে যেই জায়গায় আমার কমিউনিকেশন পৌঁছানো সম্ভব হচ্ছে না, আমি তার দিয়ে নিতে পারবো না, সেই জায়গাটা আমার আনএক্সপ্লোরড রয়ে গেছে। এইসব জায়গাতে আমার প্রচন্ড রকমের চাহিদা আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যেমন ব্যাংকগুলো এইসব জায়গাতে এটিএম চালাবে, এই এটিএম গুলো চালানোর জন্য তাদের কানেক্টিভিটি দরকার আছে। আমার ক্ষমতা কিন্তু আনলিমিটেড না, আমার যে ট্রান্সপন্ডার গুলো আছে এগুলোকে আমাকে অত্যন্ত মানে পরিকল্পিত ভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। যেমন একটা প্রতিষ্ঠান আমাদের কাছে এসে বলছে যে তোমার 7টা ট্রান্সপন্ডার আছে, এই 7টাই আমাকে দিয়ে দাও। তারপরে এখনো পর্যন্ত আমার ডিটিএইচ এর কেবলমাত্র একটা প্রতিষ্ঠান কাজ করে। আবার অভ্যন্তরীণ বাজারের বিষয়টা কিন্তু খুব সাংঘাতিক। আমি বিদেশের দিকে এখন একটু কম নজর দেবো এই কারণে যে আমি যদি দেশে করতে পারি তাহলে আমি যেই পরিমাণ মুনাফা করতে পারবো, এটা কিন্তু বিদেশে গেলে আমাকে অন্যের সাথে প্রতিযোগিতা করে আমি যে প্রাইস একদম অপ্রিয়, তারপরে বলি আমি আপনার কাছ থেকে যে টাকা নিতে পারি এটা বিদেশে গেলে আমার জন্য সেটা কমে যাবে। তো সুতরাং আমি আমার প্রফিটের জায়গাটাকে গুরুত্ব দিতে চাই। তবে আমি মনে করি যে ইয়েস, আমাদের বিদেশি বাজারটাকে যেটুকু করার, এই মার্কেটিং করার জন্য তো আসলে আমার জনবল এবং অন্যান্য শক্তিগুলো গ্রো করা দরকার। আমি তো এই স্যাটেলাইট জগতে অতীতে কোনো কালেই ছিলাম না, অতএব এই জায়গাটার মধ্যে যাইতেও তো আমার সময় লেগে যাবে। থ্যাংক ইউ জব্বার ভাই, থ্যাংক ইউ। ওকে স্যার, আপনাকে অন্য একটা বিষয়ে একটা প্রশ্ন করা ছিল স্যার। এই স্যাটেলাইট না স্যার, অন্য বিষয় সেটা স্যার আমি পরে আপনার ইন্টারভিউটা নিব। এখন কখন ফোন দিব স্যার? এটা হচ্ছে স্যার ওই যে এই প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ, এই এটা নিয়ে স্যার। সাবজেক্ট কি বলো? প্রযুক্তিতে বাংলা ভাষার অন্তর্ভুক্তি, মানে বাংলা ভাষা অন্তর্ভুক্তিকরণ যে প্রকল্প চলতেছে আইসিটি ডিভিশনে, সেটা সহ আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন করব স্যার। প্রযুক্তিতে বাংলা ভাষার যে প্রকল্প আছে আইসিটি ডিভিশনের, এখন তো তুমি আমারে এই প্রশ্ন কেন করবো? তুমি আইসিটি ডিভিশন কে করবা? আমি তো আর এখন এই প্রকল্প দেখি না। তুমি যদি তারা আপনার কাছে কিছু, আমি তোমারে বলে দেই, 2015 সাল থেকে 2019 সালের মে মাস পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে জানতে চাও, তার জবাব আমি দিতে পারবো। 2019-এর পরের জবাবটা আমি দিতে পারবো। প্রকল্প বাদ দেন স্যার, কিন্তু মানে অন্য কিছু বিষয় আপনার কাছে স্যার প্রশ্ন ছিল আর কি। আমি কালকে ফোন দিব স্যার। আরে বাবা, তুমি স্পেসিফিক প্রকল্পের কথা বলবে, যারা প্রকল্প বাস্তবায়ন করবে তারা বলতে পারবে, কিন্তু বাংলা ভাষা প্রকল্পের মধ্যে সীমিত না। অতএব এটা নিয়ে আমার কোনো বিষয় নাই। তুমি যদি বাংলা ভাষার প্রয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে চাও, দরজা আমার খোলা আছে এনি টাইম। স্যার ঠিক আছে স্যার, আমি ফোন দিব স্যার। ধরো এই যে আজকে তোমাদের মিটিং দেরি হলো কেন? আমি আজকে কম্পিউটার জগতের একটা আলোচনা সবাই ছিলাম, এবং এই কম্পিউটার জগতের আলোচনা থেকেই কিন্তু তোমার এখানে জয়েন করলাম। ওই যে বাংলা ভাষা নিয়েছিল, কোনো অসুবিধা নেই আমার এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ভাই আরাফাত ভাই মনে হয় আমাদের জাব্বার ভাই, আমি তো বলছি জাব্বার ভাই যখন মধ্যে এসেছে, তোমাদের সাথে একটু মজাও করতে পারবো না?
দেখলে আমারে অপমান করবে। না না, আপনারা তো সেটা কোনো সময় আমরা দেখি না ভাই। হ্যাঁ, এটা দেখো নাই, ভালোবাসার জায়গা, জীবনও দেখবে না। জব্বর ভাই একটু একটা কথা বলতাম, তোমরা নিজেরা ফিক্স আপ করো। রাতের বেলা আমি নরমালি যে এরকম মুভি নেট ছাড়া কিছু করি না, আমাকে একদিন বলে নিও, একদিন ওদিক সেদিক হয়ে যেতে পারে, অসুবিধা নেই। ভাষা সৈনিক এখন আছে কে জীবিত? এখন তো নাই, তো কেউ তো ইয়ে করতে পারবে না। জীবিত জীবিত ভাষা সৈনিক তো তুমি খুঁজে পাবা না। আর তোমরা খুঁজো, আমার দিক থেকে কোনো সাজেশন, আমি যে কারোর সাথে কথা বলতে পারবো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। জব্বর ভাই জাস্ট একটা ছোট্ট কথা বলতাম। হ্যাঁ বলো মুরসালিন। মনে হয় আরাফাত ভাই শুরুতে বলে ফেলেছে, একটু দেরিতে ঢুকেছি তো তাই হয়তো আবার একটু রিপিট হয়ে যাবে। জব্বর ভাই একটু প্রোগ্রাম গুলো প্লিজ আমাদেরকে একটু কোনোভাবে ইনক্লুড করেন, আপনার প্রোগ্রাম গুলো প্লিজ। আমরা একদম মুরসালিন, আমি দুঃখ প্রকাশ করি আজকের ঘটনার জন্য। আমি আজকে আমার পিআরও কে বলেছিলাম যে তুমি বাছাই করে 6-7 জনের খবর দেবা, এবং কারণ দুইটা কারণ, স্যাটেলাইটের আমরা যে রুমটাতে করছিলাম এই রুমটাও ছোট, আর এমনিতেই বুঝো করোনার জন্য যদি বেশি জমায়েত করি তাহলে আমিই গালি খাবো। তো এইরকম 6-7 জনের কথা বলছি, আমার পিআরও ইনশাল্লাহ সব মেইলে পাঠিয়ে দিছে। আমি কইছি তারে নাম ধরে আমাদের পক্ষে মনে হয় এটাও সম্ভব, আমরা কপিও তো দিয়ে দিতে পারি যারা হয়তো যেতে পারলো না। আমি এটা বরং বলছি যে তুমি টিআরএনবি কে জানাও, টিআরএনবি কে জানাইলে ওরা ওদের কারে কারে লাগাই দিলে তারপরে ওরা ডেটা পেয়ে যাবে, সেটা নিয়ে যাও। আমি এখন আরাফাতের কাছ থেকে জানলাম যে ওর মেইল পাইছে, বাট ফোনটা করে নাই। ফোনটা করলেই, একজনকে ফোন করলে তোমরা ডেফিনেটলি কানেক্টেড হয়ে যাবে। এটা স্যার শুধু টিআরএনবি না স্যার, টিএমজিবিও আছে স্যার, টিএমজিবি। আমার জন্য তো তোমার সবই আছে, এন্ড কিছুক্ষণ পরে বলবো বিআইজিএফ আছে, সবাই আছে। এবং এগুলো তো আমার সাথে সাথে বড় হয়েছে, অসুবিধা কি? কোনো চিন্তা নাই। আমি আজকের জন্য দুঃখ প্রকাশ করি, কারণ আমি এটা অবশ্যই মনে করতাম যে, আমি জানতাম যে অন্তত 6-7 জন আসবে, এরপরে ওরা শেয়ার করে নিবে, কিন্তু আমার পিআরও যে এই কম্বোটা করছে এটা আমার ধারণা ছিল না। ওকে, আমি 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 তোমাদের পয়েন্ট পেয়ে গেছি। সো এইটা আর ভুল হবে না, গ্যারান্টি। থ্যাংক ইউ জব্বর ভাই, থ্যাংক ইউ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো থাকবেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।